বহুমুখী একটি অনুষ্ঠান। গণিত বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটি হচ্ছে একটা স্বর্ণপদক আমরা চালু করেছিলাম। এটার দ্বিতীয় ওভারের মতো আবুল ফয়েজ মুজিবুর রহমান, এএফ যে মূল ইয়াটা সবার জানা দরকার, ওনার নাম ছিল আবুল ফয়েজ মুজিবুর রহমান। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে যে ফান্ড দেওয়া হয়েছিল তার থেকে এই স্বর্ণপদক, ষষ্ঠ বিশ্বের বিদায় সমাপনী অনুষ্ঠান, আর আমাদের যারা এবার বিসিএসে নিয়োগের জন্য তালিকাভুক্ত হয়েছে তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় চেয়ারম্যান রেজাউল করিম ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। এই ফাউন্ডেশনের ট্রাস্টি নুরুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন দীপিকা রানী সরকার, আর এই অনুষ্ঠানটির কনভেনিং যে কমিটি, তার কমিটির আহ্বায়ক ডক্টর ফিয়ার আহমেদ, এখানে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আর যাদের জন্য আয়োজন, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমি জানি না পিয়ার আহমদ সাহেব বলে গেছেন যে কুমিল্লার কৃতি সন্তান একজন, যে 8টি ভাগে ইতিমধ্যে ম্যাথকে ভাগ করে ওনারা কাজ করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। 8টি ভাগ আমার মনে হয় কম হলো কিনা, কারণ ম্যাথমেটিক্সের এখন যতটা ভাগ আছে আমি একবার দেখার চেষ্টা করেছিলাম, গত বছর চেষ্টা করেছিলাম, তখন দেখছিলাম ম্যাথমেটিক্স কত প্রকারের ম্যাথমেটিক্স আসে। এটার তালিকা করার পরে এটা ইন্টারনেটে দেখাচ্ছে 46 পেজ, আর ইতিমধ্যে গত 1 বছরে এইবার আজকে দেখলাম এটা আরো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার মতো বাড়ছে, 47 পেজ হচ্ছে ম্যাথমেটিক্সের কতগুলো ভাগ আছে। সো এই ম্যাথমেটিক্সকে কিভাবে ভাগ করা যাবে, নাকি এটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে সামগ্রিকভাবে, সেটাই এখন একটা বিষয়। কারণ আজকে এখানে এসে আমাদের শিক্ষকদের যে আগ্রহের বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি ফ্লুইড ডাইনামিক্স আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এর বাইরেও যে আরও অনেকগুলো বাদ পড়ে গেল, ওগুলো কি আমরা কম জোর দিচ্ছি? Mathematics deals with quantity, space, structure and also changes. আমার মনে হয় আমাদের স্পেসের যে ব্যাপারটা, বিশেষ করে জিওমেট্রিক যে বিষয়টা, এইটা কি আমরা দুর্বল হলাম কিনা? কারণ উইদাউট জিওমেট্রি, যেমন গ্যালিলিওর কথা যদি আমরা মনে করি, স্মরণ করি, ম্যাথমেটিক্সের অনেক সংজ্ঞা তো আছে, গ্যালিলিওর সংজ্ঞাটা universe cannot be read without mathematical language. অনেক আগের কথা। গ্যালিলিও 1564 সালে জন্ম, 1642 মৃত্যু। ওই সময় বলছিল that if you want to understand universe, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আপনি বুঝতে চান, তো আমরা সৃষ্টিকর্তাকে অনেকভাবে বোঝার চেষ্টা করি। সৃষ্টিকর্তাকে বোঝার তো কতগুলো সহজ বুদ্ধি আছে, হুজুররা যা বলে তা দিয়ে বুঝলাম, বিশ্বাস করে নিলাম, তাইলে এক জিনিস। বাট যদি আপনি পুরো বিশ্বটাকে নিজে বুঝতে চান, বৃত্ত কি, পরিধি কি, দূরত্ব কি, ডিস্টেন্স কি, উইদাউট দ্যাট স্পেসের নলেজটা যার নেই, জিওমেট্রিক্যাল নলেজ যার নেই, সে অন্ধবিশ্বাস করতে পারবে, ইমানের উপর ভরসা করে বিশ্বাস করতে পারবে। যদি সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝার চেষ্টা করে উইদাউট ম্যাথমেটিক্যাল নলেজ, এটা অসম্ভব। একসময় অ্যারিস্টটলরা যেটা বলছিল সায়েন্স অফ কোয়ান্টিটি, এটা 8শ শতাব্দী পর্যন্ত চলছে, সায়েন্স অফ কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু পরে যখন গেম থিওরি, গ্রুপ থিওরি এবং যেটাকে আমরা বলি আদার্স মানে প্রোগ্রেসিভ
প্রজেকশন এইসব বিষয়গুলো যখন চলে আসলো তখন আর কোয়ান্টিটির মধ্যে থাকলো না। আরেকজন, এটা আমি খুব পছন্দ করি, বেঞ্জামিন ফিয়ার্স, যার সঙ্গে 1870 সালে বলছিল দ্য সায়েন্স দ্যাট ড্র কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে আমাদের একটা সিদ্ধান্তে তো আসতে হবে। আপনারা দেখেন একসময় যখন কোনো জায়গায় বিতর্ক হয়, তর্ক হয়, তখন ভলটিয়ারের কথা বলে। ভলটিয়ার বলছেন যে তোমার কথায় আমি একমত হতে না পারি, কিন্তু তোমার কথা বলার অধিকারের জন্য আমি জীবন দেব। কিন্তু ভলটিয়ারের ওই একই জায়গায় আরেকটা উক্তি আছে, এটা কম স্মরণ করা হয়, সেটা হচ্ছে কোনো কিছু নিয়ে অনন্তকাল শুধু বিতর্কেই করে যাব, কোনো কনক্লুশন বুঝবো না, এটা হতে পারে না। অ্যাট ওয়ান স্টেজ আমাদেরকে একটা কনক্লুশনে আসতে হবে। বেঞ্জামিন ফিয়ার্স যেটা বলে গেছিলেন, দ্য সায়েন্স দ্যাট ড্রস কনক্লুশন। পরবর্তী বলছে বার্টন রাসেল, যেটা একবার বার্টন রাসেল তো 1903 সালে বলছেন that all mathematics is symbolic logic. So if you want to draw any conclusion, in that case, একটা লজিকের মধ্যে দিয়ে তো একটা কনক্লুশনে যেতে হবে। আর ম্যাথমেটিক্স সিম্পলি ইটস এ লজিক, এবং উইদাউট লজিক you cannot draw any conclusion. একটু জটিল হলো কিনা আমি জানি না, ছাত্রছাত্রীরা ম্যাথমেটিক্স ছাত্র যারা তারা তো ভালোই বুঝছে। তো সবাই বুঝলে কোনো বক্তৃতাতেই সবাই বুঝে, যেমন আমাকে অনেক সময় ইভেন আমি যখন ইভেন মার্কেটিংয়ের খুব জটিল বিষয় নিয়েও বক্তৃতা দিই, তখন বহু লোক SMS করে অথবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে, স্যার খুব সুন্দর বক্তৃতা দিচ্ছেন, ভালো বক্তৃতা দিচ্ছেন। পরে দেখি এই লোকটা হয়তো হিস্ট্রি অথবা বাংলা অথবা স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড। তখনই আমার মনে হয় খুব বাজে একটা কাজ করে ফেলছে। কারণ আমার বক্তৃতা যদি এত উচ্চ মার্গের, এত একাডেমিক রিসার্চ এবং খুব সিরিয়াস একটা কিছু হতো, তাহলে বাংলার লোক, ইতিহাসের লোক বা স্ট্যাটিস্টিক্সের লোক আমার বক্তৃতা বুঝলো কীভাবে? তার মানে হচ্ছে খুব অর্ডিনারি একটা বক্তৃতা করছি বলেই সবাই বলছে। কোনো বক্তৃতা, কোনো লেখা, কোনো গল্প, উপন্যাস যাই বলে না কেন, যখন খুব বেশি জনপ্রিয় হয়, এর মানে এটা সবচেয়ে ভালো। এটা কারণ সবাই পছন্দ করছে কি জন্য? সে তার মনের কথাটা বলছে। এই জন্য আমি যখন দেখি কোনো কথা, কোনো আর্গুমেন্ট বা কোনো লেখা আমার মনের কথার সাথে মিলে যায়, তাইলে আমি খুব পছন্দ করি। মানে যেটা যেটা আমাদের ধারণার মধ্যে আছে, এরকম কথা বেশি শুনতে পছন্দ করি। তার মানে দাঁড়াচ্ছে যে বইটা খুব জনপ্রিয় হয়, এটা খুব ভালো বই না, কারণ এর মধ্যে নতুন কিছু নেই। নতুন কিছু থাকলে সবাই বুঝলো কীভাবে, অথবা এটা এত সহজে সে গ্রহণ করলো কীভাবে? নতুন কিছু মানুষ সহজে গ্রহণ করতেও পারে না। তো আমি যেটা বলি যে ম্যাথমেটিক্সের একটা ভয় তো আমাদের আছেই, গণিতের ভয়, মানে গণিত দেখলেই ভয় পাওয়া। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বলা হলো আসলে গণিত আসলে একটা খেলা। আজকে দেখুন আমরা ধন্যবাদ জানাচ্ছি ওরাল ফাউন্ডেশনকেও, যে ওরাও অলিম্পিক থেকে তো ওই শব্দটা আসছে। অলিম্পিক তো খেলাধুলা নিয়ে হয়, অন্য কিছুর অলিম্পিক। আজকাল যখন আমরা গণিত অলিম্পিয়াডের কথা বলি, তাহলে দ্যাট ইউ আর নাও সিলেক্টেডিং দিস গণিত একটা খেলা। তো গণিতকে যারা খেলা হিসেবে নিতে পারে, তো তাদের জন্যই আসলে গণিত। আর যারা গণিতকে ভয় পায়, ভয় পেলে আপনি কি করতে পারেন? ভয় পেলে অনেক দূরে সরে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন, কিন্তু তাতেও গণিত আপনাকে ছাড়বে না। এবং একদম শেষ পর্যন্ত, মানে আপনি যতক্ষণ কবরে যাবেন তখনও কিন্তু একটা মেজারমেন্টের ব্যাপার আছে, দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার আছে। তারপর দেখেন, যখন আপনি বিভিন্ন কিতাবে যেভাবে লেখা আছে, বিভিন্ন রকমের শাস্তি অথবা আপনাকে যে কেনা বলা হয় বেনিফিট যেগুলো দেওয়া হবে, সেগুলোর কিন্তু কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট আছে। দেখেন 70 গুণ, 70,000, 70 খুব পছন্দ করা একটা সংখ্যা। হুজুরা এটা পছন্দ করে, সব কিছু 70। দেখেন 70 গুণ সব, 70টা ও 70টা দুম্বা, 70টা, মানে এটা বোঝানো, এটা তো সিম্বলিক। এটা আই বলছি টু মিন দ্যাট সিম্বল উইদাউট কোয়ান্টিটি
that you cannot express anything. তো যার কারণে বলা হয় even if you want to বলা হয় fix your goal, এইটাও তো বলা হয় আজকাল বলা হয় ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, MBO। যে কোনো অবজেক্টিভ যখন সেট করা হবে তো সেখানেই it is possible try to express this objective goal in terms of quantity বলা হয়। আদারওয়াইজ যেমন আমাদের হ্যাঁ কতগুলো জায়গা আছে হয়তো কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করা যাবে না, মানে আমাদের সবাইকে ভালোবাসতে হবে, তাহাকে ভালোবাসতে হবে, ওকে ভালোবাসতে হবে, অনেক ভালোবাসতে হবে। এখানে হয়তো অনেক আরো এগুলো, কারণ ভালোবাসার তো কেজি বা লিটারে হয় না, 10 কেজি ভালোবাসতে হবে, 50 কিলোমিটার ভালোবাসতে হবে। অতএব সেখানে হয়তো আমরা এইসব শব্দ কোয়ালিটেটিভ শব্দ বা যেগুলোকে বলি আমরা অর্ডিনাল ডাটা, এগুলো আমরা ব্যবহার করব। বাট রিয়েল অ্যাসেসমেন্ট যদি আপনি করতে যান, স্যার you want to express your satisfaction. So in most cases we express our satisfaction in terms of আমরা কতগুলা অর্ডিনাল ডাটা ব্যবহার করি। একটা কোক খেলাম, কেমন লাগছে, ওহ দারুণ। আচ্ছা খেলাটা কেমন হয়েছে, হ্যাপি। কনসার্ট কেমন হয়েছে, ফাটাফাটি। So these are the word we use to express our satisfaction in most cases, and these are almost meaningless word, এগুলোর কোনো তাৎপর্য নেই, বিকজ ফাটাফাটি করতে পারছে, হ্যাপি, আর হলো কি জোস, আর অনেকগুলো আছে আজকাল এগুলো ব্যবহার করে। আরেকটা আছে, আরেকটা আছে এগুলো এগুলোর সমস্যাটা কি? এগুলোর সমস্যা হচ্ছে এটা একেবারে সাবজেক্টিভ ম্যাটার, টোটালি একটা মানে আপনাকে যখনই কোনো লক্ষ্য অর্জন করার চেষ্টা করবেন, তা আপনি বললেন যে আমাদের বিক্রির পরিমাণ আরো বাড়াইতে হইবে। সে ফর এক্সাম্পল আই এম কামিং টু বিজনেস লাইফ, আমার বিক্রির পরিমাণ আরো বাড়াইতে হইবে। তো এটা আপনি আপনার ম্যানেজারকে অথবা কর্তৃপক্ষকে বললেন যে আমার বিক্রির পরিমাণ আরো বাড়াইতে হইবে। আপনি বিক্রি 175% বাড়ানোর পরে মালিক বলতেছে কি জানেন, কই 200% তো বাড়াইতে বললো না, কারণ এই আপনার আরো আর মালিকের আরোর মধ্যে বিরাট ডিফারেন্স হয়ে গেছে। বাবুল নামে এক কাঁঠাল বিক্রেতা আমাকে গত বছর বলছিল যে স্যার 1500 টাকা দেন, একটা কাঁঠাল এনে দিই। নীলক্ষেত্রে কাঁঠাল বিক্রি করে, কাঁঠাল একটা 15 টাকা 20 টাকা, ও আমার কাছে 1500 টাকা চাইছে। তা বললাম কি কাঁঠাল বেটা, 1500 টাকা কাঁঠাল আসলে কি? স্যার অনেক বড় কাঁঠাল। বড় মানে কি? আমার ধারণা ছিল বড় কত করে, এত বড় হবে। তো বাবুল বললো স্যার 8-9 মন তো হবেই। এবং অ্যাপ্রন হল দেখা গেছিল নীলক্ষেত থেকে বলছে স্যার এই যে অ্যাপ্রন হল দেখতেছেন না স্যার, অ্যাপ্রন হলের সবাই মিলে খাইতে হবে কাঁঠালটা। দেখে আসছে টাঙ্গাইলের ঘাটাইলে দেখে আসছে একটা কাঁঠাল 8-9 মন সাইজের। দেখেন এই যে আমরা জীবনের শব্দগুলো ইউজ করি, আরো, অনেক, বড়, ছোট, অতি, এগুলো আসলে খুব তাৎপর্যপূর্ণ শব্দ না। এগুলো কোনো ওয়ার্ড বলতে পারি যে এটা সাবজেক্টিভ ইন নেচার, অবজেক্টিভ ডেফিনেশন অফ আরো অনেক, এগুলোর অর্থ হয় না। তো সেই জন্য আমরা বলছি মানে কোয়ান্টিটি কেনটা আমাদের জীবনে খুব দরকার। ওয়াই দিস ইজ এসেনশিয়াল ইন আওয়ার ডেইলি লাইফে, যে কোয়ান্টিটি, এটাকে যদি আমরা সব কিছু যদি তার যদিও প্রথমে বলে নিচ্ছি কোয়ান্টিফাই করা যাবে না। অ্যারিস্টটলের যেভাবে বলছিল যে ম্যাথ এখন শুধু কোয়ান্টিটির বিষয়, এখন ম্যাথ নিজেও কোয়ান্টিটির বিষয় না। There are some other aspects. By this time, you know, even aesthetic, নান্দনিকতা, এই যে আর্কিটেকচার বলেন অথবা শিল্প স্থাপত্য যেগুলো বলেন, so these are all that space related or geometry related matter. And without geometry, without knowledge of space and বলা হয় স্ট্রাকচার, you cannot even বলা হয় সেট করা, কোনো জিনিসকে সাজানো, কোনো কাজে আপনি করতে পারবেন না। আমরা হয়তো ম্যাথমেটিক্স না জেনে হয়তো সাজাচ্ছি, কোনো জায়গায় হচ্ছেও সাজানোটা, বাট ইফ ইউ দ্যাট ওয়ান দ্যাট ইট শুড বি এ স্ট্রাকচার অর শুড বি এ বিন্যাস যেটাকে বলি, সেটা যেন
সাইন্টিফিক হয়। ইন দ্যাট কেস উইদাউট দ্য নলেজ অফ ম্যাথমেটিক্স ইউ ক্যান নট ডু ইট। তো সেই জন্য আমরা বলবো যারা ম্যাথমেটিক্সের প্রতি এখনো আগ্রহ সৃষ্টি হয়নি, এখানে যারা আছে তাদেরকে বলার দরকার নেই, কারণ তারা তো ম্যাথমেটিক্স পড়ছে। তবে এটাকে একটু আরেকটু আগ্রহ নিয়ে পড়তে হবে। যারা বাধ্য হয়ে পড়ছে তাদের জন্য বলছি। আরো অনেক পছন্দ ছিল, এইটাই কপালে ছিল, সেটাই বলবো। আর যখন এটা যখন নির্ধারিত হয়ে গেছে, সো টেক ইট অ্যাজ এ গেম। আর ম্যাথমেটিক্সের যারা 6 পেজে যারা পাশ করে যাচ্ছে তাদেরকে বলবো, ডোন্ট দ্যাট ট্রিট ইট অ্যাজ এ কমপ্লিশন সিলেবাস। পড়ালেখা শেষ হয়ে গেল, এটা হয়। ম্যাথমেটিক্সের পড়ালেখা কোনোদিন শেষ হওয়ার মতো না। সো ইন দ্যাট কেস বেটার ইউ ট্রিট ইট অ্যাজ